হুম। স্যার এখনো শো করছে না। দেখে না, একটু শো করবে। অল সেট। দেখতে পাচ্ছ এবার সবাই স্ক্রিনটা? হ্যাঁ স্যার, পাচ্ছি। বেশ। তার আগে আজকে যে নতুন আছো সে এটার স্ক্রিনশট নিয়ে নাও। সৌরভ হোসেন, এটার স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমাদের সিলেবাস। আমরা আমাদের এই সেশনে এটাকে কমপ্লিট করব, ঠিক আছে? আমাদের এই সেশনে এটাকে আমরা আজকে আমরা কমপ্লিট করব। স্ক্রিনশট নিয়ে নিয়েছো? তাহলে আজকে আমাদের যেটা বাকি ছিল আগের দিনের থেকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা কিসের মতন কাজ করবে বলেছিলাম বলো? নাউন বা প্রোনাউনের কে অ্যাডজেক্টিভ ক্লজটা কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতন, তাই তো বলেছিলাম। অর্থাৎ যে ক্লজ কোনো নাউন বা কোনো নাউনকে কি করবে না, ডেসক্রাইব করবে, তাই তো? কোনো নাউনকে ডেসক্রাইব করবে, তাই বলেছিলাম। হ্যাঁ স্যার। ইয়েস। নাও তাহলে দেখো অ্যাডজেক্টিভ ক্লজকে আমি তো তিনটে সেকশনে ভাগ করব, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজকে তিনটে সেকশনে ভাগ করব। ভালো করে নোট লাগাও তোমরা। তাহলে ফার্স্ট যে ভাগটা আমি করব দ্যাট ইজ কল্ড আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বরটাকে আমরা বলবো নন আইডেন্টিফাইং adjective clause. And 3 নম্বরটাকে আমরা বলবো that is situational adjective clause. situational adjective clause. চলো তিনটে ভাগ করে নিয়েছো? হ্যাঁ স্যার। বেশ। দেখো হ্যাঁ স্যার। ঠিক আছে। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, আইডেন্টিফাইং মানে কি? আইডেন্টিফাইং মানে যে ক্লজের মধ্য দিয়ে আমরা একটা নাউনকে আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করার অর্থ কি? আইডেন্টিফাই করার অর্থ হচ্ছে যে সেই নাউনটাকে আমি বাক্যে চিনিয়ে দিচ্ছি যে এই নাউনটা কে, এই নাউনটা কি। বোঝা গেল? নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সেই নাউনটা সম্পর্কে আমি তাকে আইডেন্টিফাই করছি না, বাট তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তাহলে আমি পরে উদাহরণ দেব, আগে আমি যতগুলো পয়েন্ট বলছি সেগুলোকে একটু মাথায় রাখতে হবে। যে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমি নাউনকে ইন্ট্রোডিউস করি। আমি নাউনকে কি করি বলো? ইন্ট্রোডিউস করি। অর্থাৎ আমি নাউনটাকে পরিচয় করিয়ে দিলাম যে এই নাউনের বিষয়বস্তু কি, ঠিক আছে? একটা হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা আমরা দিই। তাহলে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজে আমাকে কি করবে? ইন্ট্রোডিউস করব আমি কোন একটা নাউনকে। আর নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমি কি করব? নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমি একটা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেব। কি দেব? এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন দেব। আর সিচুয়েশনাল যে অ্যাডজেক্টিভ ক্লজ তার মানে কি? সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? এটা পার্টিকুলারলি কোন একটা নাউনকে ডেসক্রাইব করে না। আবার বলি, সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ এটা পার্টিকুলারলি কোনো একটা নাউনকে ডেসক্রাইব করে না। তোমরা কিন্তু এই নোটগুলো লিখে নিতে পারো যে সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ একটা পার্টিকুলার নাউনকে ডেসক্রাইব করে না, এটা একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করে। দ্যাট ইজ ডেসক্রাইব আ সিচুয়েশন। ডেসক্রাইব আ
আ সিচুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা নাউনকে ইন্ট্রোডিউস করি, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিই, অর্থাৎ ইন্ট্রোডাকশনের কাজ অলরেডি হয়ে গেছে নাউন সম্পর্কে। অ্যান্ড 3 নম্বর যেটা রয়েছে সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ, সেই সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা যেটা করি দ্যাট ইজ ডিসক্রাইব আ সিচুয়েশন, আমরা একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। চলো এ পর্যন্ত নোট লাগিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস, মনে sir. রাখবে, হ্যাঁ মনে রাখবে আমরা যেটা আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, সেই আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজে কোনো কমা ব্যবহার করি না, কোনো কমা ব্যবহার করি না, নো কমাস, ঠিক আছে? আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজে আমরা কোনো কমা ব্যবহার করি না, কিন্তু নন আইডেন্টিফাইং ক্লজের জন্য আমরা কমা ইউজ করি, উই ইউজ কমাস। এবং সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও আমরা কমাস ইউজ করি। হয়ে গেল? বোঝা গেছে? এই পর্যন্ত সকলের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, নাও এবার আমরা এখানে এক্সাম্পল দেখে নেব। তাহলে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখছি যে দ্য গার্ল হু sold me the car said it was hers, hers, full stop। এ বাক্যটা লেখো, the girl who sold me the car said it was hers। লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার লিখেছি। বেশ, খুব ভালো করে খেয়াল করবে। এ দেখো, দ্য গার্ল সেড ইট ওয়াজ হার্স, এটা হলো মেইন ক্লজ। কি বললাম? দ্য গার্ল সেড ইট ওয়াজ হার্স, এটা হলো মেইন ক্লজ। এই মেইন ক্লজের মধ্যে যেটুকুনকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, দিস ইজ মাই সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেটটা কেমন ক্লজ? দিস সাবঅর্ডিনেট ক্লজ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্ড কেমন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ? ইট ইজ অ্যান আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াই? দেখো, দ্য গার্লটাকে হু সোল্ড মি দ্য কার, যে আমার কাছে গাড়িটি বিক্রি করেছিল। তাহলে এই যে হু সোল্ড মি দ্য কার, এইটা দিয়ে কি আমি গার্লকে আইডেন্টিফাই করছি না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে সিচুয়েশন? বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই যে হু সোল্ড মি দ্য কার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কেমন সাবঅর্ডিনেট ক্লজ হলো? এটা হয়ে গেল আমার আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার এইখানে না, ভালো হয়। আমি বলছি দেখো, একটা সেন্টেন্স আমি লিখলাম যে দ্য গার্ল হু সোল্ড মি দ্য কার সেড ইট ওয়াজ হার্স। বলছে দ্য গার্ল সেড ইট ওয়াজ হার্স, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, দ্যাট ইজ হু সোল্ড মি দ্য কার। এখানে আমি প্রশ্ন করছি যে গার্লটা কে, সে গার্ল সম্পর্কে ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি। দেখো, হু সোল্ড মি দ্য কার, যে আমাকে গাড়িটি বিক্রি করেছিল। সেড, সে বলেছিল ইট ওয়াজ হার্স, এটা তার। এবার এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, আমরা এখানে লিখে রেখেছি আইডেন্টিফাইং ক্লজের মধ্যে কমা ব্যবহার হয় না, ঠিক বলেছি, লিখে রেখেছি এখানে। কিন্তু হ্যাঁ স্যার। একটা কথা বলি, এই যে দেখো দ্য গার্ল এর ভার্ব কই? এই দ্য গার্ল এর ভার্বটা এটা না, সেড? বলো। হ্যাঁ। তাহলে এইটা মনে রাখবে যে দ্য গার্ল আমার সাবজেক্ট রয়েছে অনেক শুরুতে, আর অনেক দেরি করে একটা ভার্ব আসছে, তাই এখানে একটা কমা আমরা ইউজ করতে পারি যদি চাও। এই যে সেইডের আগে এখানে, বুঝতে পারছো কি বলছি? হুম। যদি মনে চায় এখানে একটা ইউজ করতে পারো কমা, আদারওয়াইজ করার দরকার নেই। তাহলে অন্যান্য যে কমা এখানে যে ব্যবহার হচ্ছে, যেমন নন আইডেন্টিফাইং এর ক্ষেত্রে কমা ইউজ হচ্ছে এন্ড সিচুয়েশনের ক্ষেত্রে কমা ইউজ হচ্ছে, সেই কমাটা কোথায় ইউজ হবে? এই যে হু এর আগে। যদি এমন সিচুয়েশনে কোথাও কমা ইউজ হয়, তাহলে সেটা নন আইডেন্টিফাইং বা সিচুয়েশনাল মধ্যে কোন একটা পড়বে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার।
এবার দেখো আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি। এই ক্ষেত্রে নন আইডেন্টিফাইং এর এখানে তোমরা এক্সাম্পলটাকে লিখবে যে এমন করে লেখো একটা উদাহরণ যে মাই হাই স্কুল ইংলিশ টিচার my high school English teacher, comma, who is retired and now lives in Kolkata, comma, sent me this book. উদাহরণটা লিখেছো যে মাই হাই স্কুল ইংলিশ টিচার হু ইজ রিটায়ার্ড অ্যান্ড নাও লিভস ইন কলকাতা সেন্ট মি দিস বুক। এখান থেকে দেখো আগে মেইন ক্লজ খোঁজা শেখো। মাই হাই স্কুল ইংলিশ টিচার সেন্ট মি দিস বুক, এই যে যতটুকুনের নিচে আন্ডারলাইন করলাম এটা হলো আমার মেইন ক্লজ। ভালো করে দেখেছো? মাই হাই স্কুল ইংলিশ টিচার, আমার হাই স্কুলের ইংরেজির শিক্ষক, সেন্ট মি দিস বুক, এই বইটি আমাকে দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে যে ক্লজটাকে আমি রেখেছি যে হু ইজ রিটায়ার্ড অ্যান্ড নাও লিভস ইন কলকাতা, যে এখন রিটায়ার করেছে এবং এখন সে কলকাতায় বাস করছে। হ্যাঁ, এই যে ক্লজটা রয়েছে যেটাকে আমি আন্ডার ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কেমন সাবঅর্ডিনেট ক্লজ? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা একটা কেমন অ্যাডজেক্টিভ ক্লজ? এটা একটা নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এটা নন আইডেন্টিফাইং কেন হলো তার মানে ভালো করে বোঝো। আমি এই ক্লজের মধ্য দিয়ে আমি কিন্তু যে আমার নাউনটা হচ্ছে যে টিচার, ঠিক আছে? এই টিচারকে আমি ডেসক্রাইব করলাম যে হু ইজ রিটায়ার্ড, যে এখন রিটায়ার করেছেন, অ্যান্ড নাও লিভস ইন কলকাতা, এখন তিনি কলকাতাতে থাকেন। তাহলে এই যে টিচার, এই টিচার সম্পর্কে আমি ফার্দার দেখো তো ইন্ট্রোডাকশন করে দিয়েছি কিনা। মাই হাই স্কুল ইংলিশ টিচার বলে আমি তো টিচারকে অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি, ঠিক কিনা ভুল বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই ক্লজটার মধ্য দিয়ে যে হু ইজ রিটায়ার্ড এন্ড নাও লিভস ইন কলকাতা, এটার মধ্যে দিয়ে আমি কি এক্সট্রা ইনফরমেশন দিইনি? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে মনে রাখবে যে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ কখনো একটা নাউনকে ইন্ট্রোডিউস করে না, বরং তার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি স্যার দুটোর মধ্যে তফাৎ এটাই যে এই সেন্টেন্সটা অনেক বড় থাকবে আর মানে ইনফরমেশন বেশি থাকবে? না, তা তো নয়। হ্যাঁ, তুমি কে প্রশ্ন করলে বলো তো একটু? পিয়ালি বলছিলাম স্যার। হ্যাঁ পিয়ালি, দেখো এখানে আমার টিচারটা হলো নাউন, যাকে আমি ডেসক্রাইব করেছি এই ক্লজের মধ্য দিয়ে। টিচারটাকে হু ইজ রিটায়ার্ড অ্যান্ড নাও লিভস ইন কলকাতা, যিনি রিটায়ার করেছেন এবং এখন কলকাতাতে তিনি থাকেন। এইটা যদি টিচারের আগে কিছু না থাকতো তবে এটা কিন্তু আমার আইডেন্টিফাইং ক্লজ হয়ে যেত, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ হতো, এবং এইখানে কমাটাকে আমি ব্যবহার করতাম না। এই যে দেখো কমাটা, এই কমাটাকে এখানে আমি ব্যবহার করতাম না। কিন্তু এই টিচার সম্পর্কে অলরেডি আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। কি বলে দিয়েছি? আমি বলে দিয়েছি মাই হাই স্কুল ইংলিশ টিচার। শুধু আমার হাই স্কুলের নয়, সেই ইংলিশের টিচারও ছিল। তার মানে কি, আমি টোটাল নাউনটাকে পুরোটাই ইন্ট্রোডিউস করে দিয়েছি। তাহলে এই ক্লজের মধ্য দিয়ে আমি কি করলাম? তার সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিলাম। বোঝা গেছে? এখানে দেখো আমি কমা ইউজ করেছি, যে কমা। আর এই যে কলকাতার পরে যে কমাটা এসছে, কলকাতার পরে কেন কমা এসছে? মনে রাখবে সাবজেক্টের অনেক পরে যদি কখনো ভার্ব আসে, দেখো এই যে মাই হাই স্কুল ইংলিশ টিচার, এটা আমার সাবজেক্ট, তার অনেক পরে যে সেম ভার্ব আসছে, তাই এখানে আমি একটা কমা ইউজ করেছি। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শেষের কমাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা ইওর চয়েস, বাট দিলে ভালো দেখায়। তাহলে যেটা মূল, আমরা কমাটা ইউজ করলাম কোথায়? যে সাবঅর্ডিনেট ক্লজের আগে কমাটা ইউজ করলাম। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভেরি গুড। নাও এবার বলি স্যার, বলো। স্যার আপনি যে বলেন ওই আইডেন্টিফাই
অ্যাডজেক্টিভ ক্লজের ওখানে যে উদাহরণটা দিলেন, হুম। ওই দ্য কারের পরে একটা কমা দিলেন, তো ওখানে বলেছে তো নো কমাস, মানে কমা ইউজ হবেই না, অথচ আপনি দিলেন যে। হ্যাঁ, কমার ইউজটা তুমি দেখে নাও ভালো করে। তুমি আমার পেনটা দেখতে পাচ্ছ কোথায় আছে? হ্যাঁ। কমাটা ইউজ হবে ক্লজের আগে। তো এখানে দেখো হু, এই ক্লজের আগে কি এই কমাটা ইউজ করা হয়েছে? না। তাই জন্য নো কমাজ। মানে যেখান আচ্ছা থেকে আচ্ছা ক্লজটা শুরু হচ্ছে তার আগে কোনো কমা দেওয়া আছে কিনা। এটা আচ্ছা আচ্ছা, বুঝতে এটা আমি পেরেছি। তোমাদের কতটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের শেখাচ্ছি, পরবর্তী সময় আমি যখন প্র্যাকটিসের মধ্যে যাব তখন তোমরা বুঝতে পারবে। কারণ কি, তোমরা এখন দেখো একটা অ্যাপোজিশন বলে একটা কথা আছে। অ্যাপোজিশন মানে সেই বলেছিলাম না, যে দেখা গেল আমি একটা বাক্য শুরু করলাম সীতাকে নিয়ে। সীতা, মনে করো সীতা কোনো একটা কাজ করেছে, যেমন কি বললাম যে আহ সীতা ওয়াজ দ্য কুইন অফ অযোধ্যা। সীতা ওয়াজ দ্য কুইন অফ অযোধ্যা। ঠিক আছে, সীতা ওয়াজ দ্য কুইন অফ অযোধ্যা। এবার দেখো সীতা ওয়াজ দ্য কুইন অফ অযোধ্যা, কিন্তু আমি সীতাকে আরো ডেসক্রাইব করতে চাইছি। তখন আমি বলে দিলাম সীতা ওয়াইফ অফ রাম, ওয়াইফ অফ রাম, রামের স্ত্রী, কমা, মাদার অফ লব অ্যান্ড কুশ, মাদার অফ লব অ্যান্ড কুশ। ওকে, মনে করো এখানে লেখা আছে, তারপর একটা কমা দিয়ে যে ওয়াজ দ্য কুইন অফ সীতা। তাহলে দেখো সীতার সম্পর্কে এই যে ওয়াইফ অফ রাম, মাদার অফ লব অ্যান্ড কুশ, এগুলো হচ্ছে অ্যাপোজিশন, বুঝেছো? এই অ্যাপোজিশনের হ্যাঁ ক্ষেত্রে এখানে যদি কোথাও কোনো ক্লজ বসে, তাদের কিন্তু নাউন ক্লজই বলা হবে, অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কি বললাম, বোঝা বুঝেছি। গেল? হ্যাঁ, সেই হ্যাঁ ক্ষেত্রে স্যার। আমি তোমাদের ওরকম উদাহরণ আমি দেবো, সেগুলো রেয়ার কেসের মধ্যে হবে, মনে রাখবে ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু। তাই আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা কমা ইউজ করি না। যতটুকুন বলছি ততটুকুন বুঝতে থাকো, তাহলেই ভালো হবে। আচ্ছা, আর নন আচ্ছা। আইডেন্টিফাইং এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হওয়ার আগেই কমাটা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। এবার চলে আসি সিচুয়েশনাল ক্লজের মধ্যে। তাহলে সিচুয়েশনাল ক্লজে আমি কি বলেছিলাম? সিচুয়েশনাল ক্লজ কখনোই একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করে নাকি একটা পার্টিকুলার নাউন বা প্রোনাউন। তাহলে কোনো পার্টিকুলার নাউনকে যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ ডেসক্রাইব করছে না, বরঞ্চ সেটা কোনো একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করছে, তখন তাকে আমরা বলে থাকি সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন হতে পারে তার উদাহরণ আমি লেখার চেষ্টা করছি এখানে। দেখো আমি লিখলাম যে আই bought myself I bought myself a motorcycle I bought myself a motorcycle for my birthday for my birthday for my birthday for my birthday, comma which made my girlfriend crazy, full stop. দেখো, I bought myself a motorcycle for my birthday which made my girlfriend crazy. আমি আমার জন্মদিনে আমাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, যে সিচুয়েশনটা আমার গার্লফ্রেন্ডকে ক্রেজি করে দিয়েছিল। এবার দেখো তুমি এইখানে যে ক্লজটা ইউজ করলে, এই যে আই বট মাই সেলফ আ মোটরসাইকেল ফর মাই বার্থডে, এটা হলো আমার মেইন ক্লজ। কিন্তু হুইচ মেড মাই গার্লফ্রেন্ড ক্রেজি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, বোঝা গেছে? কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা হুইচ, কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে, সেটা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। যে অ্যান্টিসিডেন্ট বলে একটা কথা আছে, যেমন আই saw a boy who did this. I saw a boy who did this. ঠিক আছে, আমি একটি ছেলেকে দেখেছিলাম যে এটি করেছিল। ওকে,
এই যে হু, এটা একটা কি হলো না, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। এই সাবঅর্ডিনেট ক্লজটা কেমন ক্লজ? এটা হলো আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এবার দেখো এই আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ যার মধ্যে এখানে কোনো কমা ইউজ আমরা করিনি। এই যে হু কাকে ডেসক্রাইব করছে? এই বয়টাকে এটা। ডেসক্রাইব করছে। তাহলে মনে রাখবে এই বয়টা হচ্ছে এইখানে অ্যান্টিসিডেন্ট। কি বললাম? ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। তাহলে একটা রিলেটিভ ক্লজ বা একটা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে ডেসক্রাইব করে? একটা অ্যান্টিসিডেন্টকে ডেসক্রাইব করে। বুঝেছো? হ্যাঁ স্যার। ইয়েস। তাহলে এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন দিই তাহলে সেটা হয়ে যাবে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু সেই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমি যদি ইন্ট্রোডাকশন করাই, তার সম্পর্কে আমি মানে তাকে বর্ণনা করি, দেখুন আই স এ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম, সেই ছেলেটির সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিন্তু হু ডিড দিস এই কথাটার মধ্য দিয়ে তার একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম যে সে এটা করেছিল। ক্লিয়ার হয়েছে? তাই মনে রাখবে রিলেটিভ ক্লজ যখনই শুরু হয় তখনই সে একটা অ্যান্টিসিডেন্টকে ডেসক্রাইব করে। ঠিক আছে, কিন্তু কিন্তু এই যে ক্লজটা 3 নম্বর সিচুয়েশনাল ক্লজটা তোমরা যদি দেখো, যে তাহলে তোমার এই যে ক্লজটা শুরু হয়েছে হুইচ দিয়ে, তাই না? হ্যাঁ। তাহলে হুইচের আগে নাউন রয়েছে বার্থডে। হ্যাঁ। তাহলে তোমাদের এটা মনে হতে পারে হুইচ বোধহয় বার্থডে কে ডেসক্রাইব করছে। তা বলতে পারো আমায়, আমার বার্থডের জন্য আমার গার্লফ্রেন্ড ক্রেজি হতে পারে কখনো? না। না স্যার, এক্সপেক্ট করছে। ইয়েস, কারণ এই পুরো Motorcycle কিনে। সিচুয়েশনটা যে আমার জন্মদিনে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, এই পুরো সিচুয়েশনটাই তাকে ক্রেজি করে দিয়েছিল। কারণ সে এখন মজা পেয়েছে যে এখন আমরা তাহলে ঘুরতে যাব গাড়িতে চড়ে, খুব মজা হবে। বুঝেছো? এই জন্য ও ক্রেজি হয়েছে, ও আমার বার্থডের জন্য ক্রেজি হয়নি অ্যাকচুয়ালি। প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লজটার 3টে সেকশনই শিখে স্যার। নিলাম। ঠিক আছে, বেশ। আর আমাদের বাকি রয়েছে কিনা, বাকি আছে আমাদের, আর কি বাকি আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই তো? আচ্ছা, বেশ। তাই একটুকুন পুরো কমপ্লিট নোট লাগানো হয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। বেশ। এইবার আমরা চলে আসি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লজ, চলো। অ্যাডভার্বিয়াল ক্লজটা কিসের মতন কাজ করবে? অ্যাডভার্বের মতো। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা শর্ট ট্রিক বলে দিতে, তোমরা একটা নোট লাগাবে অ্যাডজেক্টিভ ক্লজের জন্য। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ যতটুকুন লিখলে তারপরে একটা নোট লাগাবে, তোমরা এরকম নোট করে লিখে রাখবে এখানে যে দ্যাট, আমরা এই দ্যাট লিঙ্কারটাকে ইউজ করি। হ্যাঁ, তো লিখে রাখবে দ্যাট ইজ মোস্টলি ইউজড in identifying adjective clause। তাহলে দেখো আমরা দ্যাট কে বেশিরভাগ ক্ষেত্রে কোথায় ইউজ করি? দ্যাট কে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ব্যবহার করি, যেখানে কি হয় উইথ নো কমাস, যেখানে কোনো কমা আমরা ইউজ করি না। দেখবে দ্যাট যেখানে ইউজ হচ্ছে সেখানে কোনো কমা আমরা ব্যবহার করব না। কিন্তু আরেকটা লিঙ্কার আছে দ্যাট ইজ কল্ড হুইচ কে আমরা নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের জন্য ব্যবহার করি। তাই লিখে রাখবে হুইচ ইজ মোস্টলি ইউজড ইন নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, with comma। ठीक है, क्लियर? that is mostly used in identifying clause, adjective clause with no comma। that যেখানে ইউজ করছি কমা ইউজ করছি না।
হুইচ কোথায় করব? নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। অর্থাৎ অর্থাৎ হুইচ দিয়ে আমি যে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু করব সেটা আমাকে কি দেবে না, এক্সট্রা ইনফরমেশন দেবে, এক্সট্রা ইনফরমেশন দেবে, বোঝা গেল? কিন্তু দ্যাট আমাকে এক্সট্রা ইনফরমেশন দেবে না, দ্যাট আমাকে ইন্ট্রোডিউস করবে বা ইন্ট্রোডাকশন দেবে। ঠিক আছে? স্যার ওই ইনফরমেশনটা তো নাউনের, তাই না? না, Yes. এক্সট্রা ইনফরমেশনটা নাউন। ইয়েস অলওয়েজ অ্যাডজেক্টিভ ক্লজ মানেই কোন একটা নাউনকে ডেসক্রাইব করবে বা একটা নমিনাল সিচুয়েশনকে ডেসক্রাইব করবে, বোঝা গেল? তা না হলে তো স্যার adjective প্রোনাউনকেও তো হতেই পারে করতে না। পারে, নাউন প্রোনাউন দুটোকেই তো হ্যাঁ, করতে পারে, তাই না? সেটাই বলছি, দেখো নাউন প্রোনাউন এই ক্ষেত্রে এসে আলাদা করার তো মানেই ওঠে না। কারণ কি? ও আচ্ছা। কারণ যে রাম, সেই রামকেই আমি হি বলছি, তাহলে রাম আর হি যদি এক হয় তাকে রামকেও করা যায়, হিকে করাও তাই, দ্যাটস অল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, তাহলে এবার এই দুটো নোট তোমরা লাগিয়ে নিয়েছো। নাম্বার 1 নোট ছিল এটা, হ্যাঁ, নাম্বার 2 নোট ছিল। ওকে, নাও এবার আমরা দেখছি কিনা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাকচুয়ালি স্যার বলছি সিচুয়েশনাল ক্লজের লেগে এরকম কোনো আছে নাকি, যেমন হুইচ বললেন আর না that? না 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 না, সিচুয়েশনাল জন্য তোমরা বুঝতেই পারবে যে কোনটা সিচুয়েশনাল ক্লজ হলো। ও আচ্ছা আচ্ছা, মানে ক্লজ মানে ঠিক আছে। এমন ক্লজ যে ক্লজের মধ্য দিয়ে তুমি কোন একটা ডেসক্রিপশন পাবে, একটা ইনফরমেশন পাবে। ঠিক আছে? সেই ইনফরমেশনটা ইন্ট্রোডাকশনের মাধ্যমেই আসুক বা এক্সট্রা কোনো ইনফরমেশনই আসুক, অ্যাডজেক্টিভ ক্লজের মানেই হচ্ছে কোনো একটা নাউনকে ডেসক্রাইব করা, তাকে মডিফাই করা, তার সম্পর্কে এক্সট্রা কোনো কিছু বলা, তাকে একটা ইনফরমেশন দেওয়া, ঠিক না? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা রয়েছে দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে। অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ক্লজটা আমরা, এই জিনিসটা কি, অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে এই ক্লজ একটা রিলেশনশিপকে দর্শায়। তাই আমরা লিখব যে দিস ক্লজ, দিস, কেন এমন দাগগুলো আসছে, দিস ক্লজ, দিস ক্লজ তোমরা লিখবে এভাবে নোট করে যে দিস ক্লজ shows a relation, shows a relationship, relationship, ঠিক আছে না? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ একটা রিলেশনশিপকে দর্শায়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আমরা 4 ধরনের অ্যাডভার্ব পেয়েছিলাম। 4 ধরনের অ্যাডভার্ব কি কি পেয়েছিলাম বলো? আমরা পেয়েছিলাম টাইম অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, ম্যানার অ্যাডভার্ব এন্ড রিজন অ্যাডভার্ব পেয়েছিলাম। তো আমরা এরকম ভাবে অ্যাডভার্ব যখন কমপ্লিট করব তখন আমরা অ্যাডভার্বের মধ্যে দেখব যে সেখানে আমরা কত প্রকারের অ্যাডভার্ব পেতে পারি। কিন্তু এই অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমি তোমাদের যেটা শেখাতে চাই, তোমরা লিখে রাখবে যে কেমন ধরনের রিলেশন শো করে। যেমন এখানে তোমরা লিখলে যে দিস ক্লজ শোজ আ রিলেশনশিপ, তো এই রিলেশনশিপ গুলো কেমন হতে পারে? যেমন এক্সাম্পল হিসেবে লিখবে এই রিলেশনশিপ গুলো হতে পারে কন্ট্রাস্ট রিলেশনশিপ। ঠিক আছে? কন্ট্রাস্ট, তাহলে কন্ট্রাস্ট মানে কি? বৈপরীত্য। হ্যাঁ, মানে দুটো সিচুয়েশনের মধ্যে বিপরীত একটা সেন্স থাকবে। দুটো সিচুয়েশনের মধ্যে কি থাকবে? বিপরীত একটা ধারণা থাকবে, তাকে আমরা বলছি কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট রিলেশন আমরা পেতে পারি। আমরা কন্ডিশন পেতে পারি, কন্ডিশন দ্যাট ইজ শর্ত। ঠিক আছে? কন্ডিশন। আচ্ছা, তারপরে আমরা পেতে পারি রিজন, রিজন। তারপরে আমরা পেতে পারি টাইম, ইটিসি। তারপরে আমরা পেতে পারি টাইম, ইটিসি। এরকম করে আমরা আরো কিছু পেতে পারি। বাট অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে যতটুকুন আমি তোমাদের এখন দেখাতে চাইছি ততটুকুন জাস্ট দেখতে থাকো। তো আমরা কন্ট্রাস্টের ক্ষেত্রে এক্সাম্পল দেখে নিই। তাহলে এবারে আমরা ক্লজের এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1 দ্যাট ইজ ফর কন্ট্রাস্ট। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি যে although he practiced every day, comma, he didn't win, এই সেন্টেন্সটাকে ভালো করে খেয়াল করো।
although he practiced every day, যদিও সে প্রতিদিন প্র্যাকটিস করেছিল, কমা মানে তবুও, he didn't win, সে জিততে পারেনি। তাহলে এই he didn't win এটা আমার মেইন ক্লজ, আর এই যে যেটুকুন ব্র্যাকেটে রাখছি এটুকুন হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, সে যদি প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করে, সে যদি দৈনিক প্র্যাকটিস করে, তাহলে তার জেতা উচিত ছিল কিনা ছিল না বলো? হ্যাঁ হ্যাঁ, যেটা উচিত ছিল। কিন্তু সে জিততে পারেনি, তাহলে এর মধ্যে দিয়ে কি কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে না? হ্যাঁ বৈপরীত্য ভাব প্রকাশ পাচ্ছে না? তাই মনে রাখবে, অলদো দিয়ে যে সমস্ত ক্লজই শুরু হোক না কেন সেগুলো বৈপরীত্য প্রদান করবে। অলদো আরো আছে বাট, বাট দিয়েও কিন্তু কন্ট্রাস্ট শো করা হয়, ঠিক আছে? অলদো দিয়েও কিন্তু একটা, বাট দিয়েও কিন্তু কন্ট্রাস্ট শো করা হয়। তাহলে বাট দিয়ে কেমন কন্ট্রাস্ট শো করা হয়? আরেকটা উদাহরণ আমি বলি, যে তোমরা প্রায়শই দেখে থাকো এমন লেখা থাকে যে যদিও কথাটাকে আমি খুব কথাটা আমার কাছে খুব কি বলবো, খুব খারাপ লাগে, তবুও মানে বলছি, এরকম উদাহরণ আমরা প্রায়শই দেখতে পারি। যে দেখো, তোমাদেরও খারাপ লাগে অ্যাকচুয়ালি কথাটা মনে হয়, যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাট হি ইজ অনেস্ট, এরকম শোনো না তোমরা? হ্যাঁ স্যার, শুনি। হি ইজ পুয়ার বাট অনেস্ট, বলছে সে দরিদ্র কিন্তু সৎ। আচ্ছা ভাই, দরিদ্র হলেই কি তাহলে অসৎ হয় নাকি? নাকি বড় লোকরাই বেশিরভাগ অসৎ হয়, আমরা যেটা খুঁজে দেখি? হ্যাঁ, তাহলে কথাটা একটুখানি রেসিয়াল কথা, কথাটা একটুখানি রেসিয়াল মানে একটা কি জাতিবাদী বা একটা বিদ্বেষমূলক কথা, কিন্তু তবু আমরা ইউজ করি। তাহলে দেখো, বাটের প্রয়োগ যেখানে হয়, বাট এর প্রয়োগ যেখানে হয়, সেটার মধ্যে দিকে কন্ট্রাস্ট শো করে। এবার আমি তোমাদের একটা কথা বলি, যে তোমরা তাহলে বলবে যে এই বাট হি ইজ অনেস্ট, এইটা কি তাহলে একটা এইটা কি তাহলে একটা তোমার এই অ্যাডভার্বিয়াল ক্লজ হলো? বলো দেখি তোমরা একটু। হি ইজ পুয়ার, সে গরিব, এটা একটা মেইন ক্লজ। বাট হি ইজ অনেস্ট, এইটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো? কেউ একজন রিপ্লাই দাও। হয়নি স্যার। কেন হয়নি? কারণ এখানে তোমার বাক্যটা পূর্ণ, সি ইজ অনেস্ট, সে হয় সত্য, এখানে পুরো একটা স্বাধীনভাবে একটা বাক্য হয়েছে। ইয়েস, দেখো, ডিপেন্ডেন্ট তো না কিছুর উপরে, মেইন ভেরি ক্লজের গুড, উপরে। ভেরি গুড। কারণ এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স নয়, এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। কি বলেছি? দিস ইজ আ Compound. কম্পাউন্ড সেন্টেন্স। চলো তোমরা খাতায় লিখে রাখো, আমাকে পরের দিন মনে করিয়ে দেবে। লেখো টাইপস অফ সেন্টেন্স, লিখে রাখো, মনে করিয়ে দেবে, নেক্সট ডে আমি করাবো। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স নেক্সট ডে আমি তোমাদের করাবো। সরি, এই যে টাইপস অফ সেন্টেন্স নেক্সট ডে করাবো, এটা আমাকে মনে করিয়ে দেবে নেক্সট ডে, ওকে? মনে রাখবে, বাট একটা কনজাংশন, দিস ইজ আ কনজাংশন। তাহলে কনজাংশন দিয়ে কখনো কোনো ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হতে পারে না। বুঝেছো কি বলেছি? কনজাংশন দিয়ে কখনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে না। এটাও মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ, আর বাট দিয়ে জয়েন করা হয়েছে কনজাংশন, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হচ্ছে। এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজই নেই, বোঝা গেল? কিন্তু বাট এমন ধরনের কনজাংশন যার মধ্যে দিয়ে কন্ট্রাস্ট প্রকাশ পায়, সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা তাহলে কন্ট্রাস্টের এক্সাম্পল দেখে নিলে। এবার আমরা দেখব যে আমাদের নেক্সট কি রয়েছে, কন্ডিশন। কন্ডিশন, তাই না? ও, এটাকে ডিলিট করি। তাহলে এবার কন্ডিশনের মধ্য দিয়ে দেখো, আচ্ছা নেক্সট তোমরা আরেকটা জিনিস মনে করাবে, তোমরা আরেকটা জিনিস পয়েন্ট করে লিখো তো, কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট ডে ক্লাস এটা হবে কন্ডিশনাল সেন্টেন্স। চলো, সেন্টেন্সেস বহুবচন, কন্ডিশনাল সেন্টেন্সেস। তাহলে নেক্সট ডে আমি তোমাদের করাচ্ছি হলো টাইপস অফ সেন্টেন্স এন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। নোট করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পরের দিন আমায় মনে করিয়ে দেবে কিন্তু, হ্যাঁ, যে আমি তোমাদের টাইপ অফ সেন্টেন্স এন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা করাবো বলেছি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, গ্যারান্টি। মানে
প্রশ্ন পাবেই পাবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমি আজকে কন্ডিশনালের মধ্যে ডিটেলস যাচ্ছি না, তাহলে আজকে জাস্ট আমি একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, কন্ডিশনাল ক্লজের মধ্যে আমরা তো কন্ডিশন বলে একটা কথা পাচ্ছি না। কন্ডিশন, কন্ডিশন মানে তো শর্ত, তাই না? হ্যাঁ কন্ডিশন মানে শর্ত, মানে তুমি কিছু একটা কাজ করছো তার জন্য একটা কন্ডিশন থাকছে। যেমন তুমি যদি আমায় টাকা দাও আমি তাহলে তোমার সঙ্গে যাব, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। এই যে যে কথাগুলো, এগুলো কি কন্ডিশন নয়, শর্ত নয় যে তুমি কিছু করবা তারপর আমি কিছু করব? বলো তো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এরকম একটা উদাহরণ আমরা এখানে লিখে নিই যে জেনারেলি এটাকে কন্ডিশনালটা ইফ দিয়ে শুরু হয়। ইফ ইউ, ইফ ইউ হেল্প মি, if you help me pass the test, if you help me pass, PASS, pass the test, তুমি যদি টেস্টটি পাস করতে আমায় সাহায্য করো, কমা, তবে I shall buy you a gift, I shall buy you a gift। এই ক্লজের মধ্যে দিয়ে কন্ডিশন প্রকাশ পাচ্ছে কিনা পাচ্ছে না বলো? আচ্ছা স্যার। হ্যাঁ তাহলে পাচ্ছে। ইফ ইউ হেল্প মি পাস দ্য টেস্ট, তুমি যদি আমায় টেস্টটিকে পাস করতে হেল্প করো, আই শ্যাল বাই ইউ আ গিফট, তাহলে আমি তোমায় একটা গিফট কিনে দেবো। আর তুমি যদি আমাকে এই টেস্টটা পাস করতে সাহায্য না করো তাহলে তোমাকে কোনো গিফট দেবো না। বাহ, দারুণ। হ্যাঁ, তোমরা বলে দেবে ও কি স্বার্থপর। শর্ত। ইয়েস, তাহলে এই উদাহরণটা বোঝা গেল। তাহলে আমাকে এবার বলতে হবে যে কোন অংশটুকুন কন্ডিশনাল অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটুকুন? If you I you help me pass Very the good. test. ভেরি গুড। অর্থাৎ এই যে এইটুকুন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? চোখ কান বুঝে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমন অ্যাডভার্বিয়াল ক্লজ? কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ। পরিষ্কার? হ্যাঁ বেশ, তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সের 3টে সেকশন হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো তোমাদের নেক্সট ডে। ওকে? আচ্ছা, তারপরে কি যেন ছিল? অ্যাডভার্বিয়াল ক্লজ কেন হলো একটু বুঝিয়ে দিন। ইয়েস, অ্যাডভার্বিয়াল ক্লজ কেন হলো এটা একটু বলেন। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এখানে একটা কন্ডিশন শো করা হচ্ছে, কন্ডিশন একটা শর্ত। ঠিক আছে, দেখো, আই শ্যাল বাই ইউ আ গিফট। ঠিক আছে ভাই, মনে রাখবে আমরা 4টে দিয়ে কোয়েশ্চেন যখন করি, 4টে কথা দিয়ে, যেমন একটা রয়েছে হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার। এই যে 4টে প্রশ্ন, বুঝেছো? হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই 4টে প্রশ্নের উত্তরে আমরা অ্যাডভার্ব ছাড়া আর কিছুই পাই না। কি বললাম, বুঝেছো? অ্যাডভার্ব মানে কাকে বলে? অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কাকে বলে? যে ভার্বকে ডেসক্রাইব করে। ঠিক? এবার একটা হ্যাঁ, অ্যাডভার্ব যে শুধুমাত্র ভার্বকে ডেসক্রাইব করে তা কিন্তু নয়। আচ্ছা, তোমরা এটা জানো যে একটা অ্যাডজেক্টিভ যে প্রশ্ন করেছিলে সে একটু মনোযোগ দিয়ে শুনবে, বাকিরা আরো ভালো করে শুনবে। তো ঠিক যে আছে। প্রশ্ন করছো মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সঙ্গে রিপ্লাই দেবে। তোমাদের মধ্যে যে প্রশ্ন করো না কেন আমাকে রিপ্লাই দিতে থাকবে। দেখো, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো একটা নাউনকে ডেসক্রাইব করা, তাই না ভাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি বললাম যে গুড বয়, তাহলে গুড বয় কথাটার মধ্যে বয়টা হলো নাউন, গুডটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি এবার একটা সেন্টেন্স এখানে লিখছি যে অনলি রাম ক্যান কাম। এর মানে কি? অনলি রাম ক্যান কাম, শুধুমাত্র রাম আসবে। ইয়েস, শুধুমাত্র রাম আসতে পারে। মানে আসতে পারে। এখানে কে আসতে পারে? শুধুমাত্র এখানে রাম আসতে পারে, আর কাউকে অ্যালাউ করা হবে না। তাহলে যে অনলিটাতে একটা অ্যাডভার্ব, বুঝেছো? এই হ্যাঁ সরি, স্যার। অ্যাডভার্ব, অনলিটা একটা অ্যাডভার্ব, কাকে ডেসক্রাইব করলো দেখো তো? রামকে তো, নাকি অন্য কাউকে? রামকে। তাহলে একটা অ্যাডভার্ব নাউন কেও ডেসক্রাইব করতে পারে। প্রত্যেকে বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার।
স্যার অনলি রাম ক্যান কাম মানে স্যার সেন্টেন্সটা কি এরকম হতে পারে মানে স্যার মানে অনলি দিয়ে শুরু হতে পারে সেন্টেন্স? অবশ্যই। আচ্ছা আচ্ছা জানা ছিল। আচ্ছা স্যার। অনলি রাম ক্যান কাম, শুধুমাত্র এখানে এটা শোনোনি? অনলি ইউ ক্যান ডু দিস, শোনোনি? আচ্ছা আচ্ছা মানে অ্যাকচুয়ালি মানে আমার মধ্যে অনলি এরকম মানে উই ক্যান অ্যালাউ রাম আর উই ক্যান অ্যালাউ রাম টু এন্টার, মানে আমি ভাবছিলাম বোধহয় অনলি বোধহয় পরে আসে, না স্যার অনলি প্রথমে আসে। ঠিক আছে, এটা জানা রইলো স্যার, ধন্যবাদ হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো আমরা বলি কি না যে শুধুমাত্র তুমিই পারবে, শুধুমাত্র তুমিই পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না, এরকম আমরা বলি কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো দেখো অনলি ইউ ক্যান ডু, অনলি ইউ ক্যান ডু, শুধুমাত্র তুমিই পারবে, এই কাজ তুমি ছাড়া কেউ করতে পারবে না। তাহলে অনলি দিয়ে একটা প্রোনাউন কেও ডেসক্রাইব করা যায়, মাথায় রেখো। তার মানে কি একটা অ্যাডভার্ব করতে পারে এগুলো, ঠিক আছে? তো যাই হোক, এবার যার প্রশ্ন ছিল যে এটা কেন একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, সে এবার আমার সঙ্গে চলে এসো। ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আই শ্যাল বাই ইউ আ গিফট, আমি তোমায় একটা গিফট কিনে দেব, তাই তো? হ্যাঁ স্যার। বলো। আচ্ছা, এবার আমি বললাম আমি কেন গিফট কিনে দেব, কেন, হোয়াই? আমাকে টেস্টে পাস করানোর জন্য। টেস্টে পাস করতে সাহায্য করবে। ব্যাস, তাহলে তোমার উত্তর পেয়ে গেছো ভাইয়া। হ্যাঁ স্যার। যখনই হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার এদের কি দিয়ে যখনই কোয়েশ্চেন করবে, যে উত্তর পাবে সেটা অ্যাডভার্ব হবেই। তাহলে আই শ্যাল বাই ইউ আ গিফট, হোয়াই? তোমায় আমি কেন গিফট কিনে দেব? বিকজ ইফ ইউ হেল্প মি পাস দ্য টেস্ট, যদি তুমি আমায় টেস্টটিকে পাস করতে সাহায্য করো তবেই আমি গিফট কিনে দেব। যাক, ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার না হয় একটু ওয়েট করো, আমি যখন তোমাদের অ্যাডভার্ব পড়াবো তখন আমি এটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। নাও, হ্যাঁ, নাও আমরা আরো কিছু আর কি ছিল নেক্সট বলো একটু। রিজন। রিজন, ওকে ওকে, কারণ। বেশ, চলো তাহলে একটা উদাহরণ দেখে নি। যে আই লেন্ট হার মাই নোটস, I lent her my notes because she missed too many classes. আচ্ছা, I lent her my notes, আমি তাকে আমার নোটগুলো ধার দিয়েছিলাম। কেন? বিকজ she missed too many classes. তাহলে দেখো আন্ডারলাইন পার্টটুকুন হলো আমার মেইন ক্লজ, বাট বিকজ থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটা কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ হলো? দ্যাট ইজ রিজন। এটা হলো রিজন। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার স্যার। বুঝেছি। হ্যাঁ, তাহলে I lent her my notes, কেন? আমি তাকে আমার নোটটা ধার দিলাম কেন? বিকজ she missed too many classes, সে অনেকগুলো ক্লাস মিস করেছিল, তাই জন্য আমি তাকে আমার নোটগুলো ধার দিয়েছি, দ্যাটস অল। আর তারপরেরটা ছিল কি? টাইম। টাইম। ওকে, এই ক্ষেত্রে আমি তোমাদের একটা বড় বাক্য লেখার চেষ্টা করছি। দেখো নেক্সট একটা উদাহরণে, যে when my mother told me when my mother told me comma I was a school student. I was a school student. দেখো when my mother told me, যখন আমার মা আমাকে বলেছিল, I was a school student, মানে এখানে একটা অবজেক্ট দিয়ে দিতে পারো। when my mother told me this, when my mother told me this, comma, তখন I was a school student। তাহলে I was a school student এইটুকুনকে আমরা সিঙ্গুলারলি ইউজ করতে পারি। দিস ইজ মাই মেইন ক্লজ।
কিন্তু কখন বলেছিলেন? হ্যাঁ স্যার। কথাটা কখন বলেছিলেন? যখন when my mother told me this, যখন আমার মাই কথাটা বলেছিলেন। জেনারেলি when দিয়ে এটা আসে, কিন্তু আমি তোমাদের একটা ভালো উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এটা লিখতে হবে না, দাঁড়াও আমি এটাকে মুছে দিয়ে আমি একটা ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যে when একটার মধ্যে দিয়ে অনেক কটা হয়ে যাবে। when my mother comma who was only 18 when she had me comma told me I should wait until I got older to marry Ram, comma I knew she was very happy. I met the right person. Full stop. একটা মাত্র বাক্য। when my mother who was only 18 when she had me told me I should wait until I got older to marry Ram. I know she was very happy. I met the right person. একটা মাত্র সেন্টেন্স। লিখে নিয়েছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করবে। when my mother, এই যে when my mother, এটা শুরু করেছি আমি যখন আমার মা told me, এইটুকুন হচ্ছে ক্লজটা, যে ক্লজটা দিয়ে শুরু করেছি আমরা, ভালো করে বোঝো। when my mother told me, যখন আমার মা আমায় বলেছিলেন। এবার মাদারের পরে কমা দিয়ে দেখো তো, আমি এটা দিয়েছি who was only 18, লেখা আছে এখানে। হ্যাঁ স্যার এই who was only 18 এর আগে কোনো কমা ইউজ করা আছে? আচ্ছা। আছে করা। হ্যাঁ, স্যার। ভেরি গুড। দেখো মাই মাদার মানে আমার মা, অলরেডি আমি আইডেন্টিফাই করে দিয়েছি, এবং তার সম্পর্কে কি who was only 18, যার বয়স ছিল মাত্র 18, এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলাম না মায়ের সম্পর্কে? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে যে who was only 18 এটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো when she had me, যখন তিনি আমায় পেয়েছিলেন। এই যে when she had me, this is time adverb clause. when she had me, যখন তিনি আমায় পেয়েছিলেন, মানে আমার মায়ের যখন 18 বছর বয়স ছিল তখন তিনি আমাকে জন্ম দিয়েছিলেন, মানে আমাকে পেয়েছিলেন। আর এই যে ক্লজটা দিয়ে শুরু করেছিলেন তার ভার্ব আসলো এই যে told me। কি বলেছিলেন তিনি? কি বলেছিলেন? I should। এবার তোমরা এখানে খেয়াল করো, এখানে একটা দ্যাট বসানো যেত কিনা যেত না বলো তো? এই যে গোল যেখানে করছি, হ্যাঁ স্যার যেত। যে when my mother told me that I should wait, আমার অপেক্ষা করা উচিত, এখানে একটা দ্যাট বসানো যেত না? স্যার যেত। হ্যাঁ স্যার। কিন্তু এখানে আমি দ্যাট ইউজ করিনি। মনে রেখো এই সেন্টেন্সটাকে আমরা বলছি দ্যাট ক্লজ। বুঝলে? আগের দিন বলেছিলাম না দ্যাট ক্লজ বলে একটা ক্লজ আছে।
হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে সমস্ত ক্লজের জায়গায় দ্যাট বসানো যায় কিন্তু বসানো হয় না, সেই ক্লজটাই দ্যাট ক্লজ। আচ্ছা। বুঝেছো কি বলেছি? তাহলে হোয়েন মাই হ্যাঁ, মাদার হু ওয়াজ অনলি 18 হোয়েন শি হ্যাড মি, এটা একটা এক্সট্রা ইনফরমেশন চলে গেল, বেশ বাদ দাও। টোল্ড মি, আমায় বলেছিলেন, তাহলে এরপর একটা কানেক্টর হিসেবে দ্যাট ইউজ করা উচিত ছিল, কিন্তু আমি দ্যাট এখানে ইউজ করলাম না, আমি কন্টিনিউ করতে থাকলাম আই শুড ওয়েট। টোল্ড মি আই শুড ওয়েট, আমার অপেক্ষা করা উচিত কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? আনটিল আই গট ওল্ডার টু ম্যারি রাম, রামকে বিবাহ করার মতন যতটা না বড় হই, মানে রামকে বিয়ে করার মতন বড় হতে হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তাহলে এইটা একটা টাইম অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝেছো? আনটিল আই গট হ্যাঁ স্যার। ওল্ডার টু ম্যারি রাম হয়েছে। তারপর কমা, হ্যাঁ। কমা দিয়ে আই নিউ, আমি জানতাম, শি ওয়াজ ভেরি হ্যাপি, এই যে পুরো সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সের মধ্যে এইটা হলো আমার মেইন ক্লজ। বুঝেছো কি বলেছি? এইটা হলো মেইন ক্লজ। এই মেইন ক্লজটার আগে পিছে আমি কিছু সাবঅর্ডিনেট ক্লজ যোগ করেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছিলে যে এতক্ষণ পর্যন্ত আমরা তো কোনো মেইন ক্লজ পাইনি, নাকি বলো? আই নিউ শি ওয়াজ ভেরি হ্যাপি, এর আগে কোনো মেইন ক্লজ পেয়েছো তুমি? না স্যার। পাওনি, এইখানে এসে পেলে যে আই নিউ, আমি জানতাম, শি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়েছে। আই নিউ শি ওয়াজ ভেরি হ্যাপি। এবার দেখো আই নিউ, এইখানে একটা দ্যাট বসানো যেত কিনা? যেত না? আই নিউ দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি, হ্যাঁ যেত। এখানে একটা দ্যাট বসানো যেত। তাহলে মনে রাখবে আই নিউটা হলো মেইন ক্লজ, আমি বোধহয় পুরোটা দেখিয়ে দিয়েছি। আই নিউটা হলো মেইন ক্লজ, কিন্তু যে দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি এইটা একটা দ্যাট ক্লজ। অর্থাৎ যেখানে আমি দ্যাট বসাতে পারি কিন্তু বসাই না, সেটাই হলো মেইন ক্লজ, এই সরি দ্যাট ক্লজ। বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে আবার দেখো আই নিউ শি ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট আই মেট আ রাইট পারসন, তাহলে এই যে হ্যাপি, এখানে একটা দ্যাট বসানো যেত, যেত না? হ্যাঁ। যে শি ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট আই মেট দ্য রাইট পারসন, আমি সঠিক লোকের সাথে সাক্ষাৎ করেছি, যে রাম একজন সঠিক লোক, তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, এটা জেনে আমার মা খুশি হয়েছিল। ঠিক আছে? তাহলে যে এইটা পুরোটা, তাহলে একটা ক্লজের মধ্যে আমরা অনেক কটা শিখে ফেললাম যে হোয়েন মাই মাদার একটা টাইম ক্লজ দিয়ে শুরু হলো। তারপর হু ওয়াজ অনলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেমন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ এটা? এটা অবশ্যই নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়েন শি হ্যাড মি, যখন তিনি আমাকে পেলেন, মানে যখন তিনি আমাকে জন্ম দিলেন, এটা আরেকটা টাইম অ্যাডভার্বিয়াল ক্লজ। টোল্ড মি, আমায় বলেছিলেন, দ্যাট ইউজ করা যেত, করিনি, তাই এটা দ্যাট ক্লজ। আই শুড ওয়েট, আমার অপেক্ষা করা উচিত। আনটিল, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আই গট ওল্ডার টু ম্যারি রাম, যতক্ষণ আমি রামকে ম্যারি করার জন্য যথেষ্ট বড় না হই। আই নিউ, আমি জানতাম। আর এই আই নিউ এইটাই হচ্ছে আমার মেইন ক্লজ এই পুরো সেন্টেন্সের মধ্যে। এই পুরো সেন্টেন্সের মধ্যে আই নিউ এটা একটা মেইন ক্লজ। তারপরে কি? দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি, এখানে দ্যাট ইউজ করিনি, দ্যাট মিন্স ইট ইজ দ্যাট ক্লজ। তারপর আই মেট দ্য রাইট পারসন, মনে রাখবে দ্যাট ক্লজ গুলো সর্বদাই নাউন ক্লজই হয়। কি বললাম বুঝেছো? দ্যাট ক্লজ সর্বদা নাউন ক্লজই হয়। ঠিক আছে? তোমাদের কথাটা আমি বলেওছিলাম যে ন্যারেশন চেঞ্জ করলে আমরা যত ক্লজ পাই সব নাউন ক্লজ, বলেছিলাম। ইয়েস, আর মনে রাখবে সেগুলো সব দ্যাট ক্লজ। ইয়েস, সেগুলো সব দ্যাট ক্লজ। দ্যাট ক্লজ আর নাউন ক্লজ সেম জিনিস, একই জিনিস, দ্যাট ক্লজ আর নাউন ক্লজ। ঠিক আছে? ঠিক আছে ক্লজ স্যার ক্লিয়ার হলো বলছিলাম যে প্রত্যেকের? ওই মাই স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলছিলাম যে হোয়েন মাই মাদার বললেন হু ওয়াজ অনলি 18, তো হু ওয়াজ অনলি 18টা তো আমার মাকে আইডেন্টিফাই করছে, তো ইয়েস, তার আগে ওই কমাটা বসবে? মাই মাদারের অবশ্যই পরে বসবে। একটা কমা আছে। হ্যাঁ অবশ্যই বসবে। কেন বসবে ভালো করে বোঝো। এখানে মাই মাদার মানে আমার মা, এই কথাটা বলে কি আমি মাকে অলরেডি ইন্ট্রোডিউস করে দিইনি? বলো, মাই মাদার বলে কি আমি অলরেডি মাকে ইন্ট্রোডিউস করে দিইনি? কার মা? আমার মা।
কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মাই মাদার এবং আমার তারপরে মা। তুমি বলছো, হুম। হ্যাঁ তাহলে তুমি তো অলরেডি মাকে বুঝিয়েই দিয়েছো মাকে, তারপরে তুমি কমা দিয়ে লিখছো হু ওয়াজ অনলি 18, যার বয়স ছিল মাত্র 18। তার মানে কি এটা সম্পর্কে তুমি মায়ের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে কিনা দিলে না? একটা এক্সট্রা নন আইডেন্টিফাইং, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে নন আইডেন্টিফাইং হলে অবশ্যই কমা ইউজ করতে হবে। বুঝলে? ঠিক আছে স্যার। বেশ, তাহলে এইখানে আমাদের হ্যাঁ স্যার, আপাতত বুঝতে পেরেছি। ক্লজের যে সিনারিও, সেই ক্লজের সিনারিও এখানে শেষ হলো। ঠিক আছে? স্যার এখানে একটা ক্লজের, একটা question। আচ্ছা হ্যাঁ বলবো বলো স্যার? বলো বলো। আচ্ছা তাহলে লাস্টে এন্ডিংটা হচ্ছে আই নিউ দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, দিয়ে দ্যাট আই মেড দ্য রাইট পারসন। হ্যাঁ, দ্যাটগুলোকে আমি ইউজ করিনি তো, আচ্ছা ওইগুলোকেই দ্যাট ক্লজ বলা হচ্ছে। আমি আগের দিন ক্লজের মধ্যে 4টে সেকশন দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ এগুলোই দ্যাট ক্লজ। আর মনে রেখো দ্যাট ক্লজ মিন্স নাউন ক্লজ। আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ তাহলে যেখানে দ্যাট ইউজ করা যায় কিন্তু যেখানে আমরা দ্যাট ইউজ করি না, সেই ক্ষেত্রে সেগুলোকে দ্যাট ক্লজ বলা হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার চলো আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিস রেখেছি। আমরা টেন্স ফেন্স যা কিছু করলাম এর উপরে কতগুলো কোয়েশ্চেন রয়েছে এখানে, সেগুলো তোমাদের এবার করতে হবে। চলো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, রাম হ্যাজ নট সিন হিম সিন্স 20 years, নট এরর। এখানে বলতে হবে প্রথম বাক্যে ভুল কোথায় রয়েছে। রাম হ্যাজ নট, সিন্সটা ভুল। স্যার সিন্সটা ভুল। ফর হবে। ভেরি গুড। তাহলে সিন্স এর জায়গায় আমার কি ইউজ করা ফর উচিত? 20 ফর years। ফর ভেরি গুড। For. সিন্স এর জায়গায় আমার এখানে ফর ইউজ করা উচিত। তাহলে তোমরা উত্তর লিখবে যে সিন্স শুড বি রিপ্লেসড বাই ফর। সিন্সকে ফর দ্বারা রিপ্লেস করতে হবে, তোমরা এটা উত্তর লিখবে। এখন যারা বুঝতে পারলে না এমন কেউ আছো যে এখানে মানে ভুল হয়েছে কেন? না স্যার, বুঝেছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, না বোঝার মতন কেউ আছো যেখানে বুঝলে না যে এখানে সমস্যা কি হলো? স্যার আমি, নাম বলো। স্যার হরকুমার বর্মন। হ্যাঁ হরকুমার, আমরা শিখেছিলাম যেদিন আমি টেন্স তোমাদের পড়িয়েছিলাম, টেন্সে আমি তোমাদের পড়িয়েছিলাম না যে সিন্স ইজ ইউজড ফর আ পয়েন্ট অফ টাইম and for is used for a period of time. বলেছিলাম কিনা মনে পড়ছে? হ্যাঁ স্যার। সিন্স একটা পয়েন্ট অফ টাইমের জন্য ইউজ করি, বাট ফর একটা পিরিয়ড অফ টাইমের জন্য ইউজ করি। তাহলে দেখো, রাম হ্যাজ নট সিন হিম, রাম তাকে দেখেনি সিন্স 20 years। এমনটা হতে পারে কি রাম 20 বছর থেকে তাকে দেখেনি, নাকি 20 বছর ধরে তাকে দেখেনি? কোনটা ঠিক? হরকুমার বলো, রাম তাকে 20 বছর থেকে দেখেনি নাকি 20 বছর ধরে দেখেনি? স্যার ধরে। হ্যাঁ, ইয়েস, সেই জন্য এখানে ফরের ইউজ হলো। তাহলে 20 years এটা একটা পয়েন্ট অফ টাইম নয়, এটা একটা পিরিয়ড অফ টাইম। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পিরিয়ড অফ টাইম হলে নিশ্চয়ই ফর ইউজ করতে হবে, সিন্স নয়। হয়েছে? ওকে, now do the next. When he did not find his friend in the party, he asked his wife, where had he gone? When he did not find his friend in the party, যখন সে তার বন্ধুকে সে পার্টিতে দেখলো না, he asked his wife, সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো,
হোয়ার হ্যাড হি গন, সে কোথায় গেছে? নো এরার। কোথায় ভুল আছে? স্যার ডিড নট। ডিড নট না, ডিড নটে কোনো ভুল নেই। হোয়েন হি ডিড নট ফাইন্ড, যখন সে খুঁজে পেল না হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, ইন দ্য পার্টিতে, হি আস্কড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে জিজ্ঞেস করলো হোয়ার হ্যাড হি গন, সে কোথায় গেছে? চলো বলো বলো। স্যার আক্স হবে, মানে ইডিটা হবে? হ্যাঁ অবশ্যই হবে। হি আস্কড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে জিজ্ঞেস করলো। পাস্ট সেন্স তো, টোটালটাই পাস্ট সেন্স। ওয়্যার বলছি হ্যাড স্যার হ্যাড হি সেটা হবে না, হি হ্যাড হবে। সাবাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারণ আমরা শিখেছিলাম কোশ্চেন ফ্রেমিং, বলো শিখেছিলাম কিনা? হ্যাঁ স্যার। কোশ্চেন ফ্রেমিং এ আমরা শিখেছিলাম যে WH ওয়ার্ড এর পরে যদি অক্সিলিয়ারি ভার্ব বসে যায় তাহলে এটা তো কোশ্চেন হয়ে যাবে, শিখেছিলাম না? কিন্তু এখানে দেখো Question mark। WH ওয়ার্ড এর পরে অক্সিলিয়ারি ভার্ব বসে গিয়েছে, তাহলে এখানে কোশ্চেন হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো কোশ্চেন নয়। দেন এই হি কে এখানে আসতে হবে, এই হ্যাড কে এখানে আসতে হবে, অর্থাৎ এমনটা হতে হবে হোয়ার হি হ্যাড গন। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের এখানে লিখতে হবে যে কারেক্ট ইউজ ইজ হোয়ার হি হ্যাড গন, এমনটা হবে। বুঝেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হোয়ার হি হ্যাড গন, ইয়েস। প্রশ্নতে তো মাল্টিপল চয়েস থাকবে, আমাদের লেখার ব্যাপার নাই। না না, তোমাদের তোমাদের জাস্ট টিক করতে হবে। মানে কি, এইটার নিচে লেখা থাকবে এ, এইটার নিচে লেখা থাকবে বি, এটার নিচে লেখা থাকবে সি, এটার নিচে লেখা থাকবে ডি, এটার নিচে লাগবে ই, নন এরর নিচে ই। তোমাদের অপশন চুজ করতে হবে। তাহলে তোমাদের অপশন ডি ইজ দ্য রং আনসার। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হুম। তাহলে তোমরা তোমাদের নোটের মধ্যে তোমরা এটা লিখে নেবে যে এখানে কারেক্ট ইউজটা হবে হোয়ার হি হ্যাড গান ইনস্টেড অফ হোয়ার হ্যাড হি গান। ঠিক আছে। ওকে, নাও তারপরটা, although I am playing cricket for more than 10 years, বলছে আমি 10 বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলছি, I have not been able to score a century, তবুও আমি একটা সেঞ্চুরি স্কোর করতে পারিনি। ভুলটা কোথায়? আচ্ছা তোমাদের বলার আগে আমি বলে দিই যে এখানে একটা কমা আছে, এটা নিয়ে আই ভুল প্লে হবে কি স্যার ওখানে? হ্যাঁ ইয়েস, আই হ্যাভ নট বিন, এখানে কিছু একটা ব্যাপার স্যার আছে। আই হ্যাভ বিন। হ্যাভ নট বিন এরকম তো হয় বলে মনে হয়, শুনিনি। এটা তো ফার্স্ট এড টার্মে মনে হচ্ছে, although I have been playing I- cricket I for have- more than 10 হ্যাঁ, years, হ্যাঁ, এটা তো হ্যাঁ, নাম স্যার বলো। আই হ্যাভ বিন। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। যে বললে ছেলে বললে মানস মাইতি। মানুষ মাইতি, ভেরি গুড। দেখো এ কিছু সময় ধরে একটা কাজ করছে, তাহলে বর্তমানকালে কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়ে এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, কনসেপ্ট দিচ্ছে না? আমি 10 বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলছি, তাহলে এখানে অ্যাম প্লেইং হবে না, এখানে কি হবে? আই হ্যাভ বিন প্লেইং। আই হ্যাভ বিন প্লেইং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝেছো? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এটা অপশন Yes, sir. এ তে ভুল ছিল, মানে প্রথম পার্টে ভুল ছিল। খুব ভালো, ঠিক আছে, বেশ। নাও এটা করো। By the time we got our tickets and entered the cinema theater,
The show was already begun. যে সময়ের মধ্যে, by the time মানে এই, যে সময়ের মধ্যে we got our tickets, আমরা আমাদের টিকিট পেয়েছিলাম, and entered the cinema theater, এবং সিনেমা থিয়েটারে প্রবেশ করেছিলাম, কমা মানে তখন the show was already begun, অলরেডি শোটা চলছিল। বা অলরেডি শোটা চালু হয়ে গিয়েছিল, এমন কথা আছে এখানে। এখানে ভুলটা কোথায় আছে? The show had already begun. The show had already begun. Very good. নাম বলো। নাম। Had already begun. Oh, Manush Maiti, sir. Manush Maiti. Very good. Here you have to use had. কেন had এর ইউজ হলো মাইতি? কারণ ওটা তো পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, কারণ টিকিট কেটে ঢুকছে, তার মধ্যে সিনেমাটা আগে থেকে চালু হয়ে গেছে। ইয়েস, অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অন্য একটি কাজের পূর্বে হবে। মনে পড়ছে সবার? অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অন্য একটি কাজের পূর্বে হবে। দেখো তো এখানে, তাহলে তারা টিকিট কাটলো, সিনেমা হলে প্রবেশ করলো, তার আগে কি শোটা শুরু হয়ে গিয়েছিল না, বলো তো? হ্যাঁ, তাহলে ওখানে ওয়াজটাকে হ্যাড দিয়ে রিপ্লেস করতে হবে। এটা প্রেজেন্ট পারফেক্টের কনসেপ্ট, সরি পাস্ট পারফেক্টের কনসেপ্ট। বুঝে যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট তারপরটা করো। I have passed the exam 3 years ago. তোমরা কিন্তু নোট করতে থাকবে, হ্যাঁ। এই যেমন উপরেটা আমি লিখিনি বলে তোমরা যে লিখবে না তা নয়, এখানে নোটটা যেটা হবে সেটা হচ্ছে, এটা তোমরা এখানে লিখবে যে এটা পাস্ট পারফেক্টের কনসেপ্ট, পাস্ট পারফেক্টের কনসেপ্ট এটা। স্যার আই হ্যাড, আই হ্যাড তুমি Sir, বলছো had- না, হলো না। হ্যাভ বিন পাস্ট। স্যার এই তিন এক্সাম দিয়েছি, তার তো কোনো প্রুফ এখনো নেই, তো একটা মনে হয় হবে না। ভেরি গুড, ভেরি গুড। কে বললে বলো তো নাম? স্যার চন্দন। অ্যাকচুয়ালি তুমি যেভাবে ভাবছো অভাবে নয়। মনে রাখবে একটা কথা, যে যেটা একদম অতীত, তোমাকে একটা অতীতের টাইম দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? মনে রাখবে যে পাস্টের ক্ষেত্রে যদি তোমাকে একটা ফিক্সড টাইম দিয়ে দেওয়া হয়, পাস্টের ক্ষেত্রে যদি তোমায় কোনো ফিক্সড টাইম দিয়ে দেওয়া হয়, সেটা নিটোল ইনডেফিনিট হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? পাস্টের ক্ষেত্রে যদি কোনো ফিক্সড বা স্পেসিফিক টাইম যদি তোমাকে ইন্ডিকেট করে দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে ইনডেফিনিট টেন্স। তাহলে এইখানে হ্যাভ এর ইউজ হবে না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ এখানে হবে আই পাসড দ্য এক্সাম 3 years ago। আমি এক্সাম পাস করেছিলাম 3 বছর আগে। তাহলে এই যে 3 বছর, এটা কি আমার একটা স্পেসিফিক টাইম নয়, বলো? একটা ফিক্সড টাইম তো, নাকি? হ্যাঁ স্যার। যেমন আমি কখনো এটা বলতে পারি না যে, দেখো এর একটা উদাহরণ দেখো, আমি কখনো এরকম বলতে পারি না যে আই হ্যাভ ইটেন রাইস। এটা আমরা বলতে পারি, হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, এটা আমরা বলতে পারি কিনা পারি না বলো তো? হ্যাঁ স্যার বলতে পারি, কিন্তু এখানে কোনো টাইম মেনশন করতে পারি না, ইন দ্য মর্নিং। এখানে আমি যদি এভাবে এমন করতে পারি না যে ইয়েস্টারডে, এভাবে বললে হবে না। তাহলে আই হ্যাভ ইটেন রাইস ইয়েস্টারডে, গতকাল আমি ভাত খেয়েছি, এটা হয় না। গতকাল যখন একটা স্পেসিফিক টাইম বা ফিক্সড একটা টাইম যখন তোমাকে দেওয়া হলো, এটাকে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই হ্যাভ ইটেন ডিলিট করে এট করতে হবে। বলো তো বুঝলে কিনা সবাই? আই এট রাইস ইয়েস্টারডে। ইয়েস, তাহলে পয়েন্ট লিখে রাখবে যে যখন পাস্টের মধ্যে, যখন পাস্ট টাইমের মধ্যে যখন ফিক্সড বা স্পেসিফিক কোনো টাইম দেওয়া থাকবে, তখন সেটা একদম নিটোল ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, দ্যাট ইজ পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তারপরেরটা করো।
আচ্ছা, বাকিরাও বুঝতে পারছো তো? দেখো, না বুঝলে আমায় কিন্তু কোয়েশ্চেন করবে, আমি তোমাদের কারো মুখ দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, এটা বলো। হি হ্যাজ রেড 4 plays written by Shakespeare by the end of his vacation. No error. কোনটা? রিডটা চেঞ্জ হবে কি স্যার? রিড রেড হবে, হি রেড 4 plays ও by end of his vacation. নো পড়বে নাকি পড়েছে? হ্যাঁ, তোমার নাম বলো তো? চন্দ্রিমা। চন্দ্রিমা, তোমার পড়বে। কনসেপ্টটা খুব সুন্দর এসছে। দেখো, এখানে Future- এইখানে বক্তব্যটা বলা হয়েছে, ফিউচার কনসেপ্টের বক্তব্য বলা হয়েছে, হ্যাঁ, যে future সে concept। তার ছুটির মধ্যে, মানে তার ছুটি শেষ হতে হতে, বাই দ্য এন্ড অফ হিজ ভ্যাকেশন, তার মানে কি তার ছুটির শেষ পর্যন্ত, সেই টাইমের মধ্যে সে তার শেক্সপিয়ারের লেখা নাটকগুলো পড়ে ফেলবে। তাহলে এটা কি পড়ে ফেলবে? এটা একটা ফিউচার কনসেপ্ট, এটা একটা ফিউচার কনসেপ্ট। তাহলে ফিউচার কনসেপ্ট যদি হয়, তাহলে আমরা কি ইউজ করব? এখানে হ্যাজ রেড ইউজ করা যাবে না, কি করতে হবে? কি ইউজ করতে হবে? শ্যাল হ্যাভ। শ্যাল হ্যাভ ইউজ করতে হবে। কেন? এটা ফিউচার পারফেক্ট টেন্স, এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট। ঠিক আছে? হি শ্যাল হ্যাভ, তাহলে হ্যাজ ডিলিট করে তোমাকে শ্যাল হ্যাভ ইউজ করতে হবে। হি শ্যাল হ্যাভ রেড 4 plays, সে 4খানা নাটক পড়ে ফেলবে, রিটেন বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ারের লেখা, বাই দ্য এন্ড অফ হিজ ভ্যাকেশন, তার ভ্যাকেশনের শেষ পর্যন্ত। টেন্সের নোটটা দেখে নেবে। বুঝতে পারছো সবাই? সে ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ করে ফেলবে, তাহলে এই ক্ষেত্রে হলো ফিউচার পারফেক্ট টেন্স। স্যার আমি না দেখে বুঝতে পারছি না যে এটা ফিউচার কনসেপ্ট হচ্ছে, বা এটা তো এরকমও হতে পারে যে এন্ড অফ বাই দ্য এন্ড অফ হিজ ভ্যাকেশন সে পড়ে ফেলেছিল, এরকম কিছু। স্যার অমিত স্যার, একটা কথা যোগ করবো স্যার, এটা ঠিক কোয়েশ্চেন নয় হ্যাঁ, স্যার, বলো। যেহেতু তিনটে সেন্টেন্স পরপর রেখেছেন, একটাই নি স্যার, ঠিকই বলেছে স্যার, মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। একটাই স্যার, মানে এটা ভবিষ্যৎ বোঝার সবচেয়ে সুবিধা হচ্ছে, এখানে কোনো টাইম দেওয়া নেই, যেমন আগেরটায় 3 years ago, বা আগেরটায় কোনো জিনিসে ঢুকছে তারপরে শোটা শুরু হচ্ছে, মানে কোনো কম্পেয়ার দেওয়া নেই। সেই হিসেবে বাদ দিয়ে আমরা ধরতে পারছি যে এটা ভবিষ্যৎ হবে, কারণ এটা কোনো মানে কোনো সম্ভাবনা দেওয়া নেই যে অতীতে হতে পারে বা কোনো জিনিস আগে ঘটছে। তা সেই হিসেবেই ধরলে সুবিধা হবে তো স্যার, মানে এইভাবেই তো ধরবো তো স্যার। নো, বাই দ্য এন্ড একটা টার্ম রয়েছে, বাই এর টার্মটা বাই রয়েছে, দ্য আমরা এন্ড, ওটা দেখেই হয়, বাই দ্য এন্ড মানে ভ্যাকেশনের আগে শেষ করতে বাই দ্য হবে, এন্ড তার অফ মানে হিজ এটা ভ্যাকেশন, হবে, এই কথাটার মধ্যেই ওই ফিউচার হবে কনসেপ্ট লুকিয়ে আছে, ফিউচার। এই কথাটার মধ্যেই ফিউচার সেন্স লুকিয়ে রয়েছে। ঠিক আছে? বাই দ্য এন্ড অফ হিজ ভ্যাকেশন, তার ভ্যাকেশন শেষ হওয়ার মধ্যে। ঠিক আছে? তাহলে তার ভ্যাকেশন শেষ হওয়ার মধ্যে সে পড়ে ফেলবে। আচ্ছা, ঠিক আছে? সেন্টেন্সটাকে পড়বে। এরর কারেকশন করার জন্য তোমাদের আমি বলে দিই, এরর কারেকশন করার জন্য সেন্টেন্সটাকে অন্তত 2 বার পড়ো, তাহলে দেখতে তোমার চোখে বাঁধবে যে যে বা মুখে তোমাকে বলে দেবে যে এইখানটা কেমন যেন একটু অড অড শোনাচ্ছে। বুঝেছো? ওকে, ক্লিয়ার হলো এটা? কোনো একটা সময়ের মধ্যে তোমরা টেন্সটাকে একটু ভালো করে পড়ে নেবে। আমি তোমাদের টেন্সের যে ইয়েটা নোটটা দিয়েছি, ওতে এই ধরনের উদাহরণ মনে হয় রেখেছি। Okay, now do this. Since the home trip was expensive, I did not went home during the holidays. যেহেতু এইখানের সিন্স মানে কিন্তু হইতে থেকে নয়, এইখানের সিন্স মানে হলো যেহেতু, অ্যাজ, মানে যেহেতু। ডিড নট এর পর কি ওয়েন্ট হয়? স্যার ডিড নট এর তো ওটা ডিড নট একবার হয়ে আছে তো। ভেরি গুড, ভেরি গুড। ডিড নট, আমি বলেছি মেইন ভার্বের টেন্স সব সময় অক্সিলিয়ারি ভার্ব ক্যারি করবে।
সো ডিড অক্সিলিয়ারি ভার্ব অলরেডি পাস্ট ক্যারি করে নিয়েছে, এরপরে ওয়েন্ট লিখতে হবে না, এরপরে গো লিখতে হবে। তাহলে তোমাদের এটার উত্তর হয়ে গেল ওয়েন্ট শুড বি রিপ্লেসড বাই গো। কেন? কেন দেখো, তোমরা যাকে গো বলো তাকে আমি বলি ডু গো, তোমরা যাকে ওয়েন্ট বলো তাকে আমি বলি ডিড গো, হচ্ছে? তোমরা যাকে গান বলো তাকে আমি বলি হ্যাভ ভার্বের সাথে এই গান জোড়ানো রয়েছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে ওয়েন্টটা কি? ওয়েন্ট হলো ডিড গো, ডিড প্লাস গো যখন হয় তখন সেটা ওয়েন্ট হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে ডিড অলরেডি অক্সিলিয়ারি ভার্ব, মনে রাখবে টেন্স সব সময় অক্সিলিয়ারি ভার্ব ইউজ করবে যদি থাকে তো। জैसे দেখো আই অ্যাম ইটিং, তারপরে আই ওয়াজ ইটিং। আমার একটা কথা বলো, ওপরেরটা ছিল প্রেজেন্ট টেন্স, আই অ্যাম ইটিং প্রেজেন্ট না? হ্যাঁ স্যার। প্রেজেন্ট সিচুয়েশনেও ইটিং, এবং তারপরটা পাস্ট সিচুয়েশনেও ইটিং। তাহলে প্রিন্সিপাল ভার্ব কখনো টেন্সকে ক্যারি করে না যদি তার সাথে কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগানো থাকে। এখানে অ্যাম ছিল প্রেজেন্ট, হয়ে গেল পাস্ট ওয়াজ। বুঝেছো? তাহলে যখনই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হবে তখনই তার যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্ব কখনো টেন্সের ঝামেলায় যাবেই না, সেগুলো সব অক্সিলিয়ারি ভার্ব তার মাথায় নেবে। বুঝতে পেরেছো আশা করছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে লাস্টেরটা করো। বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোয়েশ্চেন, টিচারের কোয়েশ্চেন ফিনিশ করার আগেই দ্য স্টুডেন্টস গেভ দ্য কারেক্ট আনসার, ছাত্ররা কারেক্ট আনসার দিয়ে দিয়েছিল। হ্যাড গিভেন, ওই পাস্ট পারফেক্ট সেন্সটা হবে, দুটো কাজ হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো, শিক্ষক প্রশ্ন করছে, ছাত্ররা উত্তর দিচ্ছে, কিন্তু কোন কাজটা আগে হয়ে গেল? ছাত্রদের উত্তর দেওয়ার কাজটা আগে হয়ে গেল। তাই এখানে গেভ না করে এখানে হ্যাড গিভেন করতে হবে, হ্যাড গিভেন করতে হবে। ভেরি গুড, শাবাশ, খুব ভালো। তাহলে বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোয়েশ্চেন দ্য স্টুডেন্টস হ্যাড গিভেন দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এরপরে কি আর আছে? না, এরপরে আর কিছু নেই। তাহলে এইখানে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, 9টা বেজে গেছে। তো তোমাদের নেক্সট ক্লাসে আমি কি কি শেখাবো বললাম? নাম্বার 1 সেন্টেন্সের টাইপ শেখাবো, কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল। আচ্ছা, আর তার সাথে সাথে আমি তোমাদের নেক্সট ডে নাউনের ইন্ট্রোডাকশন শুরু করব যদি সময় পাই। তো নাউনের অলরেডি তোমাদের যারা ফার্স্ট ক্লাসে ছিলে, মানে ফার্স্ট ব্যাচে যারা ছিলে, তাদের নাউন একবার হয়েছে। তো শোনো, এই বাকিদের জন্য, হ্যাঁ বাকিদের জন্য না নাউনটা আমি তোমাদের আরেকটু মানে রিপিট করবো কোন ক্লাসটাকে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, নাউনের রিভিশন হয়ে যাবে স্যার, ভালোই হবে, রিভিশন হবে স্যার, ভালোই হবে। ওকে, তাহলে নেক্সট ডে আমরা টাইপ অফ সেন্টেন্সেস শিখবো, কন্ডিশনাল সেন্টেন্সেস শিখবো। সময় থাকলে নাউনের পার্ট 1টাকে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আগের ক্লাসটা তো ভিডিও রেকর্ডিং প্রসেনজিৎ স্যারের কাছে পেয়ে যাবো, তাই তো স্যার? মানে পাঠিয়েছেন, আশা করি ওর মধ্যেই আছে। হ্যাঁ, ওগুলো দেখে নেবে, এবং ও দেখবে তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে, তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে কিভাবে ভিডিওগুলোকে সেভ করে রাখতে হয় ইউটিউবে। আচ্ছা, হ্যাঁ, সেটা একটা পাঠিয়ে দিয়ে দেখবে, একটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে কি করে সেভ করে রাখতে হয়। দরকার পড়লেও আজকেও পাঠিয়ে দেবে। হ্যাঁ, তোমাদের ক্লাসের শেষে আজকেও পাঠিয়ে দেবে যে কি করে ভিডিওগুলোকে সেভ করে রাখতে হয় প্লেলিস্টের মধ্যে। তো তোমরা ওটা ভিডিওটা দেখে ওইভাবে নিজেরা সেভ করে রাখবে, এবং এই ক্লাসগুলোকে সাজিয়ে রাখা তোমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে। ওকে, ফর ফার্দার রেফারেন্স যে লিংক গুলো তোমাদের দেওয়া হচ্ছে, এই লিংক গুলোকে তোমরা কপি করে তোমাদের যে গুগল ড্রাইভ রয়েছে সেই গুগল ড্রাইভে নিয়ে নেবে, ঠিক আছে? যাতে করে তোমরা ফার্দার যখন খুশি তখন তোমরা এটাকে দেখে নিতে পারো। ওকে স্যার, ইউটিউবের ভিডিওগুলো থাকবে না, আবার ডিলিট হয়ে যাবে?
যেগুলো যেগুলো সকলের জন্য রয়েছে সেগুলো? না স্যার, স্পেশাল ক্লাসগুলো। ও এই ক্লাসগুলো, হ্যাঁ এই ক্লাসগুলো তোমাদের যেভাবে রয়েছে এই ক্লাসগুলো তোমাদের আনলিস্টেড করা রয়েছে, মানে এই ক্লাসগুলো তোমরা যারা আমার এখানে পড়ছো শুধুমাত্র তারাই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। ওকে স্যার বলছি এটা তো প্রাইভেট করা আছে আপনার, সেই জন্য শো করবে না সবাইকে। হ্যাঁ হ্যাঁ, আনলিস্টেড করা আছে, অ্যাকচুয়ালি প্রাইভেট নয়, আনলিস্টেড। প্রাইভেট করা থাকলে তোমরাও দেখতে পেতে না, আনলিস্টেড করা থাকলে কি হয় তোমরা দেখতে ও পাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আনলিস্টেড ওটা করা থাকলে তোমরা দেখতে পাবে। ওটা বুঝেছি, তো আমরা যখন তখন দেখতে পাবো তো আমরা? হ্যাঁ, ওই জন্য বললাম তোমাদের যে লিংক গুলো পাঠানো হচ্ছে, দেখবে প্রশ্ন হ্যাঁ। তোমাদের সুন্দর করে একদম সেট করে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে এক সুন্দর লিংক, ম্যাথেরও লিংক করে দিয়েছে, ইংরেজিরও লিংক করে দিয়েছে। ওই লিংক গুলোকে তোমরা সুন্দর করে তোমাদের যে গুগল ড্রাইভ আছে তাই না, সেই হ্যাঁ। গুগল ড্রাইভে ওইগুলোকে তোমরা সেভ করে রাখবে। ও, ঠিক আছে। তাহলে ফার্দার রেফারেন্স হিসাবে তোমরা যখনই প্রয়োজন হবে ওখান থেকে লিংকে ক্লিক করলে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করে মানে ঢুকে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে তাহলে ক্লাস শেষ করলাম। যদি কারো লেফট টার্ন নিতে ইচ্ছে করো লেফট নিয়ে নাও, আদারওয়াইজ কেউ যদি আমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো। স্যার স্যার আমি জিজ্ঞেস করছি, বলো। বলছিলাম যেহেতু